আশা করি তোমরা ভালো আছো। তো হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আমার কমপ্লিটিং সেন্টেন্সের নিয়ে যে ক্লাসটা নিচ্ছিলাম সেই ক্লাসটা আবারও তোমাদের সাথে কন্টিনিউ করতেছি। তোমরা এই ভিডিওটি যারা দেখবে তারা কমপ্লিটিং সেন্টেন্সের বাকি অংশগুলি দেখবে। তো আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি নুরুল ইসলাম, সহকারী শিক্ষক, মিরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, গোলাপগঞ্জ, সিলেট। তো আমার আজকে টপিকস কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সের কিছু অংশ আমি আলোচনা করছি আমার আগের লেকচারে, আর এখন আমি আমার যতটুকু আলোচনা করা যায় ততটুকু আলোচনা করব, যদি চেষ্টা করব শেষ করার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, কমপ্লিটিং সেন্টেন্সের আরেকটি কনসেপ্ট হচ্ছে ইফ। ইফ আমরা কমপ্লিটিং সেন্টেন্সে পড়ি যদিও, কিন্তু ইফ মূলত কন্ডিশনাল বা কন্ডিশনাল সেন্টেন্স বা কন্ডিশনাল ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়। হ্যাঁ, ইফ কন্ডিশনাল সেন্টেন্স। ইফ দিয়ে যে সেন্টেন্সগুলো তৈরি হয় এদেরকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। ঠিক আছে? তো আমরা এখন ইফ দিয়ে আমরা কন্ডিশনাল বাক্যগুলি তৈরি করব। আর কন্ডিশনাল বাক্যগুলি শুধুই যে কমপ্লিটিং সেন্টেন্সে ব্যবহৃত হয় এরকম না। এই কন্ডিশনাল বাক্যগুলি তোমার কানেক্টরসের ক্ষেত্রেও ইফ ব্যবহৃত হয়ে গিয়ে কন্ডিশনাল সেন্টেন্স গঠন করে। তারপরে লাইট ফর্ম ভার্বসের ক্ষেত্রেও আছে, এমনকি ট্রান্সফরমেশনের ভিতরেও ইফ যুক্ত বাক্য আছে। সো আমরা এই কন্ডিশনাল বাক্যগুলি একটু ডিটেলস আলোচনা করি, যা তোমাদের অনেকগুলি কনসেপ্টের ক্ষেত্রে তোমার এটা কাজে আসবে ইনশাল্লাহ। তো তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি এবার কন্ডিশনাল সেন্টেন্সগুলি আলোচনা করি। ইফযুক্ত বাক্যগুলি হচ্ছে যদি কোনো বাক্য ইফ দিয়ে আরম্ভ হয় বা দুটি ক্লোজ থাকে ইফ বাক্যের শুরুতে অথবা মাঝে যেখানেই থাকুক, একটা ক্লোজ আরেকটা ক্লোজের শর্ত সাপেক্ষে মিলে বাক্য গঠন করে, তখন সেটা হয়ে যায় কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তযুক্ত বাক্য। তো আমরা এই শর্তযুক্ত বাক্যগুলো আরম্ভ করার পূর্বে আমি তোমাদেরকে বলতেছি কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত তিন প্রকার, যথা কন্ডিশনাল সেন্টেন্স আমি লিখছিলাম, আবারও লিখি, কন্ডিশনাল সেন্টেন্স। তিন প্রকার কন্ডিশনাল সেন্টেন্স, সাধারণত তিন প্রকার। এক, আমি একটু এই পাশ থেকে লিখছি কারণে যেন তোমরা আমি স্ট্রাকচারটা তোমাকে কমপ্লিটলি দিতে পারি। যেমন ফার্স্ট, এক নম্বরে হচ্ছে ফার্স্ট কন্ডিশন, 2 সেকেন্ড কন্ডিশন, 3 থার্ড কন্ডিশন। এই প্রেজেন্ট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশনকে আমি বলি বা কেউ কেউ বলতে পারে, আমার সাথে অনেকে একমত হতে পারে বা তোমরাও একমত হবে। প্রেজেন্ট ফার্স্ট কন্ডিশনকে আমি বলবো, এটার নাম হচ্ছে প্রেজেন্ট কন্ডিশন। প্রেজেন্ট কন্ডিশন। আমি আরেকটু ডিটেলস লিখি, নতুবা তোমাদেরকে বুঝতে কষ্ট হবে। ফার্স্ট কন্ডি, সংক্ষেপে লিখলাম ফার্স্ট কন্ডি। হ্যাঁ, ফার্স্ট কন্ডিশনটাকে আমি বলি প্রেজেন্ট কন্ডি। হ্যাঁ, প্রেজেন্ট কন্ডি। আর সেকেন্ড কন্ডিশনকে বলে, সেকেন্ড কন্ডিকে বলি আমি পাস্ট কন্ডিশন। পাস্ট কন্ডিশন কন্ডি। আর থার্ড কন্ডিশনকে বলি, থার্ড কন্ডিশনকে বলে পারফেক্ট কন্ডিশন। পুরোটাই লিখে ফেললাম। এখন আসো, ফার্স্ট কন্ডিশনকে কেন আমি প্রেজেন্ট কন্ডিশন বলি, তার কারণ হচ্ছে ফার্স্ট কন্ডিশনটা আরম্ভ হয় ইফ প্লাস প্রেজেন্ট টেন্সের একটা ক্লোজ দিয়ে। ই প্লাস প্রেজেন্ট একটা ক্লোজ দিয়ে ফার্স্ট কন্ডিশনটা আরম্ভ হয়। আর সেকেন্ড কন্ডিশনটা আরম্ভ হয় ই প্লাস পাস্ট টেন্সের একটি ক্লোজ দিয়ে। এবং থার্ড কন্ডিশনটা আরম্ভ হয় ই প্লাস পারফেক্ট টেন্সের একটি ক্লোজ দিয়ে।
এই জন্য এদেরকে প্রেজেন্ট কন্ডিশন বা পাস্ট কন্ডিশন বা পারফেক্ট কন্ডিশন হিসেবে আমি আখ্যায়িত করি। এবার আসো এদের লেভেল, এরা এই লেভেলে থাকে। ফার্স্ট কন্ডিশনটা ই প্লাস প্রেজেন্টে থাকে, সেকেন্ড কন্ডিশনটা ই প্লাস পাস্টে থাকে এবং থার্ড কন্ডিশনটা ই প্লাস পারফেক্টে থাকে। অর্থাৎ ওইভাবে আরম্ভ হয় বাক্যগুলি, বাক্যের শুরুতে হোক আর শেষে হোক, যেখান থেকেই হোক এভাবে আরম্ভ হয়। এবার আসো ই প্লাস প্রেজেন্ট যদি থাকে, অর্থাৎ প্রেজেন্ট কন্ডিশনটা তার সলিউশনটা কী হবে? ই প্লাস প্রেজেন্টে একটি ক্লোজ দেওয়া থাকবে, সেই ক্লোজটা ইফযুক্ত ক্লোজটা বাক্যের শুরুতেও থাকতে পারে, বাক্যের শেষেও থাকতে পারে। তো যেখানেই থাকুক ইফযুক্ত অংশ যদি ই প্লাস প্রেজেন্ট হয়, পরের অংশ হবে ইফযুক্ত অংশ যদি ই প্লাস প্রেজেন্ট হয়, পরের অংশ হবে ফিউচার। FUTURE ফিউচার। তাহলে ইফযুক্ত অংশ প্রেজেন্ট হলে পরের অংশ হবে ফিউচার। 2 নম্বরে ইফযুক্ত অংশ পাস্ট হলে পরের অংশ হবে কন্ডিশনাল পাস্ট। কন্ডিশনাল পাস্ট অথবা আমি এটাকে বলি আনরিয়েল পাস্ট। আনরিয়েল পাস্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আনরিয়েল ব্যবহার করছি, আর বইয়ে সচরাচর আছে কন্ডিশনাল। কথা দুইটার অর্থ একই, তবে আনরিয়েল শব্দটা দিয়ে তোমাকে আমি বুঝাইতে সহজ হবে, সেজন্য আমি আনরিয়েল শব্দটা ব্যবহার করছি তোমাদের জন্য। আর আমি থার্ডটা বলে নেই, তারপরে আনরিয়েল বিষয়টা তোমাদের সাথে ডিফাইন করব। ই প্লাস প্রেজেন্ট হবে ফিউচার, ই প্লাস পাস্ট হবে আনরিয়েল পাস্ট, ই প্লাস পারফেক্ট হবে আনরিয়েল পারফেক্ট। আনরিয়েল পারফেক্ট। তাহলে এবার আসো আনরিয়েল পাস্ট কি বা আনরিয়েল পারফেক্ট কি। তোমাদেরকে যদি বলি আনরিয়েল পাস্ট বা আনরিয়েল পারফেক্ট, তোমরা নিশ্চয়ই আনরিয়েল পাস্ট বা আনরিয়েল পারফেক্ট তোমরা চিনবে। তোমরা দেখো আমি আনরিয়েল পাস্ট এবং আনরিয়েল পারফেক্টটাকে তোমাদের সামনে ডিফাইন করতেছি এখন। যেমন আনরিয়েল কথাটা যখন আমরা শুনবো আনরিয়েল, এই আনরিয়েল কথাটার সাথে ওতপ্রোতভাবে জড়িত রিয়েল। রিয়েল থেকেই আমাদের আনরিয়েল কথাটা আছে। রিয়েল মানে বাংলা অর্থ হচ্ছে প্রকৃত, হ্যাঁ, আর আর আনরিয়েল হচ্ছে অপ্রকৃত। হ্যাঁ, আমি তোমাদেরকে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করতেছি। প্রকৃত এবং অপ্রকৃত। তো প্রকৃত মানে হচ্ছে আমরা যে প্রকৃত পাস্ট, প্রকৃত পাস্ট বলতে আমরা ওই পাস্টটাকেই বোঝাচ্ছি যে 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 পাঁচটা টেন্সের স্ট্রাকচার অনুসারে পাস্ট টেন্স। যেমন টেন্সের স্ট্রাকচার অনুসারে পাস্ট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম। এটা হচ্ছে রিয়েল পাস্ট। এটাকে আমি বলবো রিয়েল পাস্ট। হ্যাঁ, রিয়েল পাস্ট। কিন্তু আনরিয়েল পাস্ট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার না করে যদি ভার্বের পূর্বে ভার্বের বেস ফর্ম ব্যবহার করে, ভার্বের পূর্বে, আরেকবার বলছি আনরিয়েল পাস্ট। আমি এবার আনরিয়েলটাকে ডিফাইন করি। আনরিয়েল, আনরিয়েল পাস্ট হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার না করে ভার্বের বেস ফর্মের পূর্বে উড ব্যবহার করে যে পাস্ট করা হয়, কারণ ওই পাস্টটাকে বলা হয় আনরিয়েল পাস্ট। ঠিক আছে, যেমন আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি সাবজেক্ট প্লাস উড, উড প্লাস বেস ফর্ম অফ ভার্ব। হ্যাঁ, বেস ফর্ম অফ ভার্ব। দিস ইজ আনরিয়েল পাস্ট। ক্লিয়ার? এবার তোমরা আনরিয়েল পাস্ট, হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, তাইলে এখানে আনরিয়েল পাস্ট হবে। যেমন একটা বাক্য হতে পারে রিয়েল পাস্টের একটা এক্সাম্পল আমি যদি তোমাদেরকে দেই,
আমি এই স্ট্রাকচারটা আচ্ছা আমি তোমাদেরকে এখানে দিচ্ছি একটা এক্সাম্পল। দেখো আমি কন্ডিশনাল শব্দটা কেটে আমি এখানে একটা তোমাদেরকে একটা দুটি বাক্য উদাহরণ দিচ্ছি। রিয়েল পাস্ট, যেমন উই রোট এ লেটার। এখানে বাড়বে পাস্ট ফর্ম, দিস ইজ রিয়েল পাস্ট, রিয়েল পাস্ট। এক্স্যাক্টলি উই would write a letter, this is unreal past, unreal past। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝেছ, মানে একটা পাস্ট টেন্সকে একটা প্রকৃত পাস্ট টেন্সকে পাস্ট টেন্সে বারবে পাস্ট ফর্ম থাকে, আর ওই পাস্ট ফর্মটাকে আমরা বেস ফর্মে এনে তার পূর্বে যখন আমরা উড ব্যবহার করি তখন সেটা হয়ে যায় আনরিয়েল পাস্ট। এক্স্যাক্টলি আনরিয়েল পারফেক্ট, অর্থাৎ একটা রিয়েল পারফেক্টকে যখন তার পূর্বে উড হ্যাভ ব্যবহার করে পারফেক্ট করা হয় তখন সেটা হয়ে যায় আনরিয়েল পারফেক্ট। যেমন আমি তোমাদেরকে একটা রিয়েল পারফেক্ট দেখাচ্ছি, আমি এখানে স্ট্রাকচারটা মুছে দিচ্ছি। হ্যাঁ, স্ট্রাকচারটা মুছে দিয়ে একটা রিয়েল পারফেক্ট তোমাদেরকে এখানে লিখে দেখাচ্ছি। হ্যাঁ, তারপর আনরিয়েল পারফেক্ট দেখাবো। যেমন উই হ্যাড মেড টি, উই হ্যাড মেড টি, এটা হচ্ছে রিয়েল পারফেক্ট। রিয়েল পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পিপি, বি এর পিপি, পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। হ্যাঁ, আর আনরিয়েলটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে রিয়েল। আনরিয়েল হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস বাকি অংশ ঠিক আছে, ভার্বের পিপি, হ্যাঁ, ভার্ব এর পিপি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এ হচ্ছে রিয়েল এবং আনরিয়েল পারফেক্ট। এখন এই বাক্যটাকে আমি যদি আনরিয়েল পারফেক্ট করি তাহলে হবে, রিয়েল পারফেক্ট করি তাহলে হবে এরকম, I had written a letter, this is real perfect। কিন্তু যদি আমি এটাকে আনরিয়েল পারফেক্ট করি তাহলে হবে I would have written a letter, এগুলো আনরিয়েল পারফেক্ট। এটা হচ্ছে রিয়েল পারফেক্ট আর এটা হচ্ছে আনরিয়েল পারফেক্ট। রিয়েল পারফেক্ট, আনরিয়েল পারফেক্ট। এ হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা রিয়েল এবং আনরিয়েল পাস্ট এবং রিয়েল এবং আনরিয়েল পারফেক্টের তোমাদের স্ট্রাকচার তোমাদের সাথে আমি পরিচয় করে দিলাম। তাহলে এখন তোমরা নিশ্চয়ই ধরতে পারবে কোনটা রিয়েল পারফেক্ট এবং কোনটা আনরিয়েল পারফেক্ট, কোনটা রিয়েল পাস্ট, কোনটা আনরিয়েল পাস্ট। তো এখন আমরা এই বাক্যগুলি ব্যবহার করব কন্ডিশনাল সেন্টেন্সে। তো আমি এগুলি মুছে ফেলি। হ্যাঁ, মুছে ফেলে আমি আবারও আমার এই তোমাদেরকে কন্ডিশনাল সেন্টেন্সগুলি আমি চেনালাম, স্ট্রাকচার চেনালাম। এবার একটা উদাহরণ দিই আমি কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে কীভাবে রিয়েল পারফেক্ট আনরিয়েল পারফেক্ট হয়। যেমন আমি ফার্স্ট কন্ডিশন থেকে একটা কন্ডিশনাল বাক্য লিখতেছি। ফার্স্ট কন্ডিশন থেকে যেমন ইফ ইউ রাইট মোর কমা
ইউ উইল গেট এ প্লাস। যদি তুমি অধিক লেখো তাহলে তুমি এ প্লাস পাবে। এ হচ্ছে ফার্স্ট কন্ডিশন। একই স্ট্রাকচারে সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন হবে তার রিয়েল আনরিয়েল কন্ডিশন মেনটেন করে। এ হচ্ছে আমার কন্ডিশনাল সেন্টেন্সের আলোচনা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা কন্ডিশনাল সেন্টেন্সটা বুঝেছ এবং আরও দুটি বাক্য আমি দেই। ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশনের দিব, এবার থার্ড কন্ডিশনের দিয়েই আমি আমার এই কন্ডিশনাল সেন্টেন্সের মানে কাজটা এখানে শেষ করব। তারপরে আমরা এই কন্ডিশনাল সেন্টেন্সগুলিকে আমরা কিভাবে কমপ্লিটিং সেন্টেন্সে কাজ করব সে প্রেক্ষিতে আমি আলোচনা করব তোমাদের সাথে। যেমন সেকেন্ড কন্ডিশন, ইফ দে wrote more, একই বাক্য নিচ্ছে, হ্যাঁ, ইফ দে wrote more, কমা দে would get a plus। এ হলো সেকেন্ড কন্ডিশন। এবার আছে থার্ড কন্ডিশন, if they had written more, they would have got a plus। এ হচ্ছে আমার কন্ডিশনাল সেন্টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি কমপ্লিটিং সেন্টেন্স আলোচনা করতে গিয়ে আমার এই লেকচারে ইফ একটি কনসেপ্ট এনেছিলাম তোমাদের সাথে আলোচনা করার জন্য। তো ইফ বেসিক্যালি কন্ডিশনাল সেন্টেন্স ইফ দ্বারা আরম্ভ হয়, সেই জন্য আমি কন্ডিশনাল সেন্টেন্সটাই এখানে আলোচনা করেছি। তো আমার এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো তোমরা নিশ্চয়ই এখন ভালোভাবে চিনবে। তো আমি আশা করি আমার পরের লেকচারে আমি তোমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্সের বাকি অংশ নিয়ে আলোচনা করার কথা ছিল, বাকি অংশ আলোচনা করব। আমি এই লেকচারে শুধু আমার কন্ডিশনাল সেন্টেন্সটা তোমাদের সাথে আলোচনা করেছি। তো এ পর্যন্ত সবাই ভালো থাকো আর সবাই আমার এই ভিডিওগুলি দেখবে, এই আশা ব্যক্ত করেই আমি আমার ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।